আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিরোনাম আপনারা দেখতে পেয়েছেন, সেখানে আমি লিখেছি যে ভারতের পারমাণবিক ইশারা কোন দেশের জন্য, কার জন্য? ভারতের 12টি পারমাণবিক ওভারহেড বোমা বা ওভারহেড বলা হয়, সরি ওয়ারহেড বলা হয়, দুঃখিত। ভারতের 12টি যে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করলো, মানে সক্রিয় করলো, কি কারণে? এই পারমাণবিক ওয়ারহেড 12টি সক্রিয় করার মাধ্যমে ভারত অনেক বার্তা দিয়েছে। এটা কিন্তু ভালো না। আপনি দেখেন না কালকে থেকে আমার চেহারা কেমন, কথাবার্তা কেমন হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই উপমহাদেশে যুদ্ধের যেকোনো সময় ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে পারি আমরা। যেকোনো সময় আমরা না খেয়ে মারা যেতে পারি দুর্ভিক্ষে। শুধু বাংলাদেশ বলে কথা না, পাকিস্তানও মারা যেতে পারে। এমনকি ভারতেও মারা যেতে পারে। এই যে ভারতের প্রতিরক্ষা নীতিতে, ভারতের সামরিক নীতিতে একটি মারাত্মক পরিবর্তন আনলো, এটা সামাজদার কেলে ইশারা বি কাফি। সেই জন্য এটার নাম দিয়েছি ইশারা, যে ভারতের পারমাণবিক ইশারা কোন দেশের জন্য? নিশ্চয়ই এটা বার্মার জন্য নয়। কোনো পাগলও বিশ্বাস করবে না যে বার্মাকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ওয়ারহেড বা বোমা সক্রিয় করেছে। নিশ্চয়ই বার্মার জন্য নয়। এবার আসেন তার পাশে সবচেয়ে দেশ কাছের কে? আমাদের বাংলাদেশ যদি ধরেন, বাংলাদেশের জন্য নয়, কারণ বাংলাদেশের সাথে তার পারমাণবিক যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে রইল বাকি কার জন্যে? কেউ বলবেন এটা পাকিস্তানের জন্যে, তাই না? আমার কিন্তু তা মনে হয় না। আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। যদি বলেন যে পাকিস্তানের জন্যে, আমি তাও মানতে রাজি না। কারণ পাকিস্তানকে সতর্ক করার জন্যে ভারত কখনোই 12টি ওয়ারহেড পারমাণবিক বোমা সক্রিয় করবে না। এমনি সরাসরি যুদ্ধে চলে যাবে। যদি পারমাণবিক হামলাও করে, তারপরও তাদের সতর্ক করার কিছুই নেই, কারণ ভারত পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মনেই করে না। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে জিতে আসতে হবে এই চিন্তাই তারা করে না। তারা জানে পাকিস্তান এমনি যুদ্ধ করতে পারবে না। পাকিস্তানের সেই মুরদ নাই। জি, যারা দেখতেছেন একটু কমেন্টস করবেন যে আমার বক্তব্য শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, কারণ আমি টেকনোলজিতে খুবই দুর্বল এই বিষয়গুলোতে। আপনারা একটু জানাবেন যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ইয়েস বা নো বলে আমাকে সতর্ক করবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ইজ হিয়ার্ড। হ্যাঁ, এটা বলতেছিলাম। তাহলে ভারত কিন্তু এই প্রথমবারের মতো এই কাজটি করলো। তারা কিন্তু সবসময় ডিফেন্সিভ মোডে খেলে। অনেকটা ইতালির ফুটবল ডিফেন্সিভ মোডে, সবসময় ডিফেন্সিভ। তো হঠাৎ করে ভারত ডিফেন্সিভ মোড থেকে হ্যালো গুড এভরিথিং ইজ ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এমডি সালাউদ্দিন জি, রূপন দাস জি, ওকে জি, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড মর্নিং সোহানা কিয়া, ওয়াসেম অ্যানালাইসিস জি, থ্যাংক ইউ ভেরি মাচ উস্তাদ। ও উস্তাদ চলে আসছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই যে পারমাণবিক ওয়ারহেড, তারা কিন্তু শুধু যে আকাশপথে জন্য করেছে তা না, কিন্তু এটা কিন্তু সমুদ্র পথের জন্য। আমি সামরিক ব্যাখ্যাগুলো, মানে আমি সামরিক ভাষায় হয়তো করতে পারবো না, কারণ আমি সামরিক ব্যক্তি নই, ঠিক আছে? আমি সামরিক ব্যাখ্যা আপনাদের ওইভাবে হুবহু শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, যেহেতু আমি কোনো সামরিক ব্যক্তি না। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা অন্য কোনো দেশকে, মানে ঝিকে মেরে বউকে শাসন করে না, এই 12টা ওয়ারহেড সক্রিয় করে ভারত বুঝিয়ে দিল, কেউ যদি ভারতকে নিয়ে ষড়যন্ত্র করে, তুমি যেই চাকা তেই চাহো, আমি ভারত তোমাদের ছেড়ে দিব না। কারণ 12টা পারমাণবিক ওয়ারহেড মানে বুঝেন কি ভয়ঙ্কর ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার। জাপানে যেটা ঘটেছিল তার সাথে শত শত গুণ বেশি ক্ষতি হবে, মানুষ আক্রান্ত হবে, পৃথিবী আক্রান্ত হবে এই পারমাণবিক ওয়ারহেড গুলো দ্বারা। কল্পনাই করতে পারবে না মানুষ যে কি ক্ষতি হবে। এটা আমাদের এই মুহূর্তে কল্পনারও অতীত, কারণ পারমাণবিক বোমা হামলা করাই হয় নাই, আণবিক হামলা করা হয়েছে, পারমাণবিক হামলা করাই হয় নাই। মানে তার সাথে শত শত গুণ শক্তিশালী।
যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে ভারত কাকে ইশারা দিল? মাটি ও সমুদ্র, মাটির নিচে এবং সমুদ্রের নিচে অবস্থান নিয়েছে ভারত, আকাশে তো আছে। যুদ্ধের আগেই ভারতের এই যুদ্ধ প্রস্তুতি এই প্রথম আমরা দেখলাম। আমি কয়েকদিন যাবত এটা খেয়াল করতেছি। আমি বিভিন্ন আর্টিকেল পড়ার চেষ্টা করলাম, বিভিন্ন সামরিক ব্যক্তিদের বক্তব্য শোনার চেষ্টা করলাম, কিন্তু আমার কাছে মন পুত হচ্ছিল না তাদের কথায়। কোনো সন্দেহ নাই তারা তো বিশেষজ্ঞ, তারপর আমার মন পুত হচ্ছিল না, তাই একটু আলোচনায় আসলাম। আমার কাছে মনে হচ্ছে ভারত যে যুদ্ধের আগে যুদ্ধের প্রস্তুতি, এটা পৃথিবীর পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ করে বসেছে। আপনাদের জানি আমার সাথে এটা একমত হবেন না, কিন্তু আপনাদের সাথেও আমি একমত হতে পারতেছি না। নিশ্চয়ই বাংলাদেশ বার্মার বিরুদ্ধে পারমাণবিক বোমার এই প্রস্তুতি নয়, এটা তো আপনারা একমত। আশা করি ৯০% মানুষ আমার সাথে একমত হবেন, এটা এই ১২টি পারমাণবিক ওয়ারহেড সক্রিয় করা পাকিস্তানকে ভয় দেখানোর জন্য নয়। আশা করি এটাও আপনার আমার সাথে একমত হবেন। তাহলে কার জন্যে? ভাসুরের নাম নিতে মানা। আসলে এই পারমাণবিক ওয়ারহেডগুলো ভারত, আমার ধারণা যে পানিপথে যদি কেউ এসে আক্রমণ করে যারা দূর থেকে, তাদেরকে লক্ষ্য করে এটা প্রস্তুত করে রেখেছে। এটা আমার ধারণা, খুবই একেবারেই ধারণা। যেমন আপনাদের আমি ৭-৮ বছর আগে বলেছিলাম যে একদিন পাকিস্তান কলকাতায় পারমাণবিক হামলার চিন্তা করবে। আপনারা হাসাহাসি করেছিলেন। আমার বন্ধুরাই হাসে। একজনও আমার সাথে একমত হয়নি। কিন্তু এখন কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু বলেই ফেলছে যে তারা কলকাতায় পারমাণবিক হামলা করবে। তো সেই হিসেবে মানে আমি অনুমান করি, আমি বলছি না এটা হবে। আমার ধারণা ভারত এই পানিপথ অর্থাৎ জলপথ দখলের জন্য এগুলো করেছে, অথবা জলপথে আক্রমণ হতে পারে ভারত, সেই প্রস্তুতি নিচ্ছে। নিশ্চয়ই জলপথে পাকিস্তানও তাকে কিছু করতে পারবে না, কারণ পাকিস্তানের সাথে জলসীমা নাই। আর বাংলাদেশের সাথে যেটা আছে, এখানে তো পাকিস্তান পারবে না আসতে, আন্তর্জাতিক আইনই পারবে না। তাহলে এখানে কারা আসবে? পাকিস্তানকে যারা, পাকিস্তানের আব্বা যারা, তারা আসবে। আমার মনে হয় সেই জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে এবং তাদের আগেই বলে দিল যে তুমি যদি আসো আমাকে আক্রমণ করতে, তাহলে কিন্তু এই হবে। আর যারা বড় বড় শক্তি তারা কিন্তু এই পারমাণবিক অস্ত্রকে দেখে ভয় পায়। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে বহির্বিশ্বের তেমন কোনো আলোচনা নেই, কারণ তারা জানে এটা হয় সৌদি আরবের হুকুম ছাড়া এটা চলবে না, অথবা আমেরিকার হুকুম ছাড়া এটা চলবে না। এই ২ দেশের হুকুম অথবা চায়না, অথবা ৩ দেশের হুকুম ছাড়া পাকিস্তানের পারমাণবিক বোমা কাজ করবে না। কেউ মনে করে বা আমিও মনে করি পাকিস্তান এগুলো সেল করতেছে। আমার ধারণা তারা এগুলো সেল করে দিচ্ছে বা দিচ্ছে বা দিয়ে দিবে। আমার ধারণা। তাই ওটা নিয়ে তারা ভাবতেছে না। তারা ভাবতে ভারত কেন এটা করল? কেন? ভারত তো আমেরিকা, সরি, চায়না বা পাকিস্তান আক্রমণ করলেও ভারত আক্রমণ করে না, যুদ্ধের ঘোষণা করে না। তারা সাধারণ সংঘর্ষে যায়। তাহলে কেন পারমাণবিক হামলা? তো ১২টি ওয়ারহেড। পাকিস্তানকে ধ্বংস করার জন্য তো ১২টি ওয়ারহেডের দরকার নেই। ২ টাই যথেষ্ট। তাহলে ১২ টা কেন? দাল মে কুছ তো কালা হায়। সেইজন্য কিন্তু আপনাদের বারবার বলি, ভারত কিন্তু চাণক্য নীতির দেশ। ওই যে বাংলাদেশ দিয়াকে খোঁচাইতেছে, ভারত কিন্তু বুঝে গেছে যে এই যে খোঁচাইতেছে, চুলকাইতেছে, খামচাইতেছে, যারা ছিঁড়তে পারবে না মুরগির পাখা, তারা বাঘের সাথে আসছে পাছার ধরতে, মানে ভারতের সাথে। ভারত কিন্তু বুঝে গেছে যে তাকে আসলে কে এদের পিছনে খোঁটা। ভারত কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছে। ঠিক আছে? ভারত তাদেরকে ভয় দেখাচ্ছে। সেই জন্যে পারমাণবিক ওয়ারহেড প্রস্তুত রেখেছে। এইবার আসি পৃথিবী হঠাৎ করে কেন যুদ্ধের দিকে যাচ্ছে বা গিয়েছে। প্রথমত, আগে কিন্তু যুদ্ধটা আফগানিস্তানে সীমাবদ্ধ ছিল। অনেকে ভেবেছে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বা সোভিয়েত ইউনিয়ন সরে গেলে ঝামেলা শেষ। প্রথমে ভাবলো সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে গেলেই শেষ হবে। সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হয় না, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অনেকেই মনে করলো কুলয় আর শেষ হয়ে যাবে, ঠান্ডা যুদ্ধ শেষ, কিন্তু হয়নি। যুদ্ধ আবারও চলমান। মধ্যপ্রাচ্য তছনছ হয়ে গেল। যারা মানুষকে সাদকা দিত, জাকাত দিত, তারা এখন সদকা খেয়ে বেঁচে থাকতে হয়। যারা মানুষকে লাইনে দাঁড়িয়ে খাদ্য দিত, সেই ইরাক, লিবিয়া, তারা এখন লাইনে দাঁড়িয়ে খাদ্য খায়। উদ্বাস্তু হয়ে যারা পৃথিবীতে ধনী রাষ্ট্রগুলোর মানুষ এখন উদ্বাস্তু হয়ে ইউরোপে চলে যাচ্ছে।
সেই যুদ্ধ আস্তে আস্তে ছড়তে ছড়তে কোন দিকে চলে আসছে? অনেকে আমাকে বলেছিল, বামপন্থীরাও, এমনকি জামাতপন্থীরা বলেছিল, ইরানে নাকি কোনোদিন ইসরায়েল এবং আমেরিকা হামলা করবে না। আমি বলেছিলাম হামলা করবেই 2 দিন আগে আর পরে। এই তো 3 বছর আগেও আমার সাথে বিতর্ক হতো বামপন্থীদের সাথে, জামাতীদের সাথেও। তারা বলছে না, ইরানকে কোনোদিনই হামলা করবে না। ইসরায়েল এমনকি আমেরিকা কোনোদিন হামলা করবে না। হামলা কিন্তু হয়ে, আমি বলেছি তাদের। আমার এই ভিডিও তারা শুনতেছে এখন। যুদ্ধ কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে এবং এটা হবে। সেই যুদ্ধকে আবার, এই যুদ্ধ থেমে গেলে আরেক যুদ্ধ তৈরি করার জন্য তারা কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। কিভাবে? পাকিস্তান, আফগানিস্তান ঠোকাঠুকি লেগে গেছে। মানে আরেকটা মেসের কাঠি আরেক জায়গায়, মানে চুলো আরেক জায়গায় জ্বালিয়ে রাখা হয়েছে। চুলো নিভানো হয় নাই। যুদ্ধের চুলা নিভানো হয় নাই, ওইখানে জ্বালিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা, ইরান চলতেছে। বাংলাদেশও চুলকাইতেছে ভারতের সাথে। তাইওয়ান দাঁড়ানো। দাল মে কুছ তো কালা হায়। এই কারণেই 12টা ওয়ারহেড পারমাণবিক বোমা সক্রিয় করে রেখেছে ভারত। ভারতের কাছে কোনো না কোনো তথ্য চলে এসেছে। মানে আপনি মনে রাখবেন, ওই যে জামালপুরে একটা গল্প আছে, নটি মাগির ভাইল রান্দে মুরগি কয় ডাইল। অর্থাৎ খলের ছলের অভাবে না, তার কথা বিশ্বাস করা যাবে না। এই যুদ্ধ যত চারিদিকেই দেখেন, ভারত বুঝে গেছে তাকে নিয়েও কোথাও না কোথাও ষড়যন্ত্র হচ্ছে। ভারত এটা বুঝে ফেলছে, ইরান যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ দখলে নিছে। ভারতকে নিয়েও কোথাও কোনো না কোথাও কেউ না কেউ গেম খেলতেছে। ভারত সেগুলো বুঝে গেছে। তার জন্য প্রথমে তারা কি করেছে? ভারত, রাশিয়ার সৈন্য যেদিন ভারতে এসেছে, আপনারা জানেন কিনা জানি না, আমার যারা দর্শক তারা অন্তত অনেকেরই জানার কথা, আমি এটা এর আগেও বলেছি। ভারত কিন্তু এই মুহূর্তে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করে ফেলেছে। ভারতের সাথে যুদ্ধ মানে রাশিয়ার সাথে যুদ্ধ। এটা ওই যে সৌদি আরব আর পাকিস্তানের চুক্তি না, পিতপিত খেলা না। মানে যদি সত্যি ভারতকে কেউ আক্রমণ করে, সেটা রাশিয়ার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। আবার কেউ যদি রাশিয়ার সাথে যুদ্ধ করে, সেটা ভারতের সাথে যুদ্ধ বিবেচিত হবে। এটা সৌদি আরব আর পাকিস্তান না, যে আফগানিস্তান আর পাকিস্তান যখন লাগবে সৌদি আরব বলবো আমি কিছু জানি না। ঠিক আছে? অথবা ইরান আর সৌদি আরব যখন একে অপরের উপর বোম মারবে, পাকিস্তান বলবো আমি তো কিছু জানি না, এটা তো আমার ভাই। ওটাও কিন্তু চলবে না। রাশিয়ার সৈন্য 5,000 অথবা 6,000, আমার এক্সাক্ট ফিগার মনে নাই, 5,000 অথবা 6,000 সৈন্য, সামরিক পোশাক পরা সৈন্য অলরেডি ভারতে অবস্থান করতেছে এই মুহূর্তে। সেটা 2 মাস বা 1.5 মাস আগের ঘটনা। 1.5 মাস আগের ঘটনা সম্ভবত। আর এখন এই 2 মাস না যেতেই 12টি ওয়ারহেড সক্রিয় করা, সামাজদার কে লিয়ে ইশারা ভি কাফি। তার মানে ভারত বুঝে ফেলেছে পৃথিবীর কোথাও না কোথাও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মানে বড় না, ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা ভারত বুঝে গেছে। তাই ভারত, যে ব্যক্তি কোনোদিন কারো সাথে ঝগড়া করে না, মানে তার কুচল খেলেই ঝগড়া করে না, সেই লোক যদি লাঠিসোঁটা তার বাড়িতে দারোয়ান রাখা শুরু করে, তার বাড়িতে মানুষজন আনা শুরু করে, তার বাড়িতে দাও বটি আনা শুরু করে, বল্লম ফালা আনা শুরু করে, তাহলে কি বুঝবেন আপনি? কারণ তার তো যুদ্ধ করার কথা না, কিন্তু সে বুঝে গেছে যে যে আই এম দ্য নেক্সট। মানে মনে করেন ঝড় বৃষ্টি, যারা কৃষক তারা কিন্তু বুঝে কোন দিকে বৃষ্টি, কোন দিকে মেঘ জমলে, পূব আকাশে মেঘ জমলে কি হবে, পশ্চিম আকাশে মেঘ জমলে কি হবে। এটা কিন্তু কৃষক যারা তারা বুঝে ফেলে। ওটা আপনি আমি বুঝবো না। গ্রামের অশিক্ষিত কৃষকটা যে লিখতে জানে না, ঢেরা মারে ঢেরা, সেই লোক কিন্তু আকাশের মেঘ দেখে বলে দিতে পারে এতক্ষণ পর বৃষ্টি হবে। সে বুঝে ফেলে। দেখুন আমরা গ্রামে যখন যাইতাম কোথাও বেড়াইতে, বা আমার নানি বাড়ি বা অন্যান্য জায়গায় গ্রামে, একেবারে গ্রামে যেতাম, দেখতাম যে চকচকা দিন, সূর্যের আলো দেখা যাচ্ছে, সব ঠিক আছে। এক গৃহস্থ বলল, এই খ্যার তুলে ফেল, এই ধান উঠাই ফেল, এই গম উঠাই ফেল, অথবা এই গরু বাছুর নিয়ে আয়। রোদ, আমাকে কি ব্যাপার, কি হয়েছে? বলতো যে এই যে ঝড় আসবে, বৃষ্টি আসবে। দেখতাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই ধুমছে বৃষ্টি। এগুলো আমরা দেখেছি। মূর্খ মানুষ, শিক্ষিত লোকেরা এটা জানে না। এটা শিক্ষার সাথে সম্পর্ক, এটা হলো অভিজ্ঞতার সম্পর্ক। তেমনি ভারত বুঝে গেছে যে পূব আকাশে বা পশ্চিম আকাশে বা উত্তর আকাশে বা দক্ষিণ আকাশে বা ঈশান কোণে মেঘ জমেছে, দাল মে কুছ কালা হ্যায়। তাই সে পারমাণবিক ওভারহেড সক্রিয় করে ফেলেছে। পানিপথকে বুঝিয়ে দিয়েছে আইসনের দিক দিয়ে, তাহলে কিন্তু ছাড়বো 2টা এদিক, আইসনা আকাশপথে ছাড়বো 5টা, আর 7টা রেডি রাখছে আশেপাশের জন্য। সবাইকে সতর্ক করেছে।
সে চীনকে সতর্ক করেছে, না আমেরিকাকে সতর্ক করেছে, না ফ্রান্সকে সতর্ক করেছে, নাকি ব্রিটেনকে সতর্ক করেছে আমরা জানি না। কারণ আমার ধারণা যে নিকট ভবিষ্যতে, এখনই নয়, নিকট ভবিষ্যতে যেটা আমি বলে আসছি বারবার, যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হয়ে যাবে। এও বলেছি যে আওয়ামী লীগের সাথেও আমেরিকান সরকারের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। তখন দেখবেন বাংলাদেশে কিভাবে আমেরিকার বিরুদ্ধে ঘন, ঘন মিছিল হয়। এখন কিন্তু তারা গিদরের গোস্ত আনলেও মিছিল করে না। এখন কিন্তু আমেরিকা ঘাঁটি করলেও মিছিল করে না। এখন কিন্তু আমেরিকার কথায় ৬০ কোটি টাকা দামের জাহাজ সমুদ্র বন্দর চিটাগাং থেকে ফেরত গেলে কেউ প্রতিবাদ করে না। বামপন্থীরাও না। মৌলবীরা তো দূরের কথা। কিন্তু যখনই দেখবেন আওয়ামী লীগের সাথে প্রীতি হয়ে যাবে আমেরিকার, প্রকাশ হয়ে যাবে, তখনই দেখবেন মসজিদ গরম হয়ে যাবে, মাজার গরম হয়ে যাবে, মাদ্রাসা গরম হয়ে যাবে। দেখবেন ওই চিঙ্কু মামেরা নড়াচড়া শুরু করে দেবে। দেখবেন বাইতুল মোকাররমের সামনে মৌলবীরা মিছিল করবে, পল্টনে বামপন্থীরা মিছিল করে, শাহবাগের আধা বাম, মধ্য বাম, এরা এসে চিকরা-চিকরি কত সভা সেমিনার দেখবেন। এখন কিন্তু নীরব। অলরেডি দেশ কিন্তু এখন আমেরিকার গোলামি করতেছে। কিন্তু এখন কেউ কথা বলে না। কিন্তু যেই না ভারতের সাথে সম্পর্ক ভালো হবে, যেই না আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে আমেরিকা, দেখবেন মিছিলকে আগে বলে, তখন আমেরিকার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাবে। এখন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে না বাংলাদেশে। আপনি দেখেছেন ইরানে যে হামলা চালিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে কয়টা মিছিল হয়েছে? ইহাকেই বলে রাজনীতি। তো ভারত, আমি যে শিরোনামটা দিয়েছি যে ভারতের ১২টি পারমাণবিক ওভারহেড সক্রিয় করা কিসের ইশারা, কার বিরুদ্ধে ইশারা? আমার ধারণা সেটা হতে পারে আমেরিকার জন্য, হতে পারে সেটা চায়নার জন্য, হতে পারে সেটা ফ্রান্সের জন্য, হতে পারে সেটা ব্রিটেনের জন্য। কারণ পারমাণবিক বোমা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন? এই ৫টা দেশ ছাড়া আর কোনো দেশ তো না। রাশিয়ার সাথে তো ভারত যুদ্ধ করবেই না। তার সাথে তো নিজেই সামরিক চুক্তি করে রাখছে। তাহলে রইল ৪টা, চীনসহ। আমার কেন যেন মনে হচ্ছে এই যে এত ঘোরাফেরা দেখতেছেন, শেষে মনে হয় তাইওয়ান নিয়ে, যেমন এখনো আমার সাথে অনেকে একমত হয় না, ঠিক যেমন ইরান নিয়ে একমত হয় নাই যে এখানে যুদ্ধ হতে পারে ইরানের ভূমিতে। আমার কেন যেন এখন মনে হচ্ছে তাইওয়ানে কোনো ঘাপলা হবে ফাইনালি। ফাইনালি তাইওয়ানে কোনো ঘাপলা হবে। আমেরিকা কিন্তু কোনো সন্দেহ নাই, কেউ, কেউ মনে করে আমেরিকা ভারতকে ভাঙতে চায়। কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকার জন্য ভারতের চাইতে বড় শক্তি এবং শত্রু চায়না। কারণ সে ভারতকে যখন তখন তার মতো করে কোনো না কোনোভাবে ভারতকে ম্যানেজ করতে পারবে। কিন্তু চায়নার ব্যাপারে কিন্তু অন্ধকারে আমেরিকা। তাইওয়ান নিয়ে মনে হয় কোনো কিছু হতে যাচ্ছে। তার কারণে আমার ধারণা এই ভারত পারমাণবিক ওয়ারহেড সক্রিয় করেছে। কারণ ভারত যুদ্ধে সংযুক্ত হোক বা না হোক, হতে পারে চায়না আমেরিকা কোনো ঝগড়া লেগে গেল। তখন সেই যুদ্ধের গতি, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য ভারতের কেউ, কেউ সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা খোদ আমেরিকাও করতে পারে, চায়নাও করতে পারে, অথবা ২ দেশই করতে পারে। অথবা থার্ড পার্টি করতে পারে, অন্য কোনো দেশও করতে পারে। সেই জন্যে আমার মনে হয়, এবং সেই থার্ড পার্টি পাকিস্তান, পাকিস্তানের মুরদেই গোলাবে না। পাকিস্তানের যদি ক্ষমতা থাকতো ভারতকে কিছু করার, ৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে বহুভাবে ভারতকে চেষ্টা করেছে ক্ষতি করা, পারেনি, পারবেও না। পাকিস্তানই বরং ভিখারিস্তানে পরিণতি হয়েছে ভারতের কূটনৈতিক তৎপরতায়। যদি সরাসরি যুদ্ধ করে পাকিস্তান ভেঙে যাবে, ৩ টুকরা হয়ে যাবে সাথে, সাথে। আর এখন তো আগে হয়তো ২ টুকরা, এখন হবে ৩ টুকরা। কিভাবে? ২ টুকরা মানে বেলুচিস্তান আলাদা হয়ে যাবে, এটা তো হইতই। এখন যদি যুদ্ধ লাগে, আফগানিস্তানের সাথে বাংলাদেশের সরি, আফগানিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক, কাবুল দিল্লির যে সুসম্পর্ক, তালেবান সরকার, তালেবানের আমিরাত শাহী এবং ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে যে সম্পর্ক, যে সৌহার্দ্য, কারণ তালেবানেরাও আফগানিস্তানের সাথে যে অঞ্চল পাকিস্তান সেটা দখলে নিয়ে নিবে। নিশ্চিত, ঠেকাইতে পারবে না। তাহলে পাকিস্তান ৩ টুকরা হয়ে যাবে এই মুহূর্তে যদি যুদ্ধ লাগে। তাই পাকিস্তান যুদ্ধে যাবে না। পাকিস্তান সেই ক্ষমতা নাই। যুদ্ধ করতে অনেক টাকা লাগে, অনেক অস্ত্র লাগে। যে বাংলাদেশের বাঙ্গুরা বর্ডারে যে চেঁচাচেঁতি, খেতাখেতি, ওই যে কুদাকুদি, নাচানাচি করতেছে, এরা জানে না যুদ্ধ করতে প্রতি সেকেন্ডে কত টাকা লাগে। তাই ফালাফালি করতেছে। না খায় মরার শখ হয়ে গেছে বাংলাদেশিদের। তাই ভারতের সাথে গোতাগুতি শুরু করে দিয়েছে। কিন্তু ভারত বারবার চুপ করে আছে। কিন্তু যেদিন গুতাটা মারবে বাংলাদেশকে, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে।
পরিণতি খুব খারাপ হয়ে যাবে, এরা বুঝতেই পারতেছে না। তাহলে কি দাঁড়াইলো? মানে আমার আলোচনার যে ফলাফল সেটা হচ্ছে যে ভারতের এই ইশারা হচ্ছে পরাশক্তিগুলোর বিরুদ্ধে। ভারতের এই ইশারা হচ্ছে আরেকটা হইতে পারে যে তোমরা যারা যারা ভাই দূরে যুদ্ধ করো মহাশক্তির, আমার সাথে ডিস্টার্ব করো না। যদি আমারে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি আমার কাম আমি করে ফেলবো, মানে পারমাণবিক ওয়ারহেড। আর মনে রাখবেন পরাশক্তিগুলো এই পারমাণবিক ওয়ারহেডকেই ভয় পায়, আর কোনো কিছু ডরায় না। তারা আকাশপথ ডরায় না, তারা পানিপথ, কোনো পথই ডরায় না। তারা একটাই ভাবে পারমাণবিক ওয়ারহেড। আর ইরানের পারমাণবিক কোনো শক্তিই নেই, ক্ষমতাই নেই। ইরানের যদি সক্ষমতা থাকতো তাইলে এদের পালে পালে দলে দলে মারা যাইত না। আপনাদের বলেছিলাম না, যখন যুদ্ধ শুরু হলো বললাম না এই যুদ্ধ থামবে না, কেউ আমার সাথে অস্বীকার করেছে। কয়ে ফরিদ কি বুঝে, শেখ ফরিদ কি জানে, হুদাই এগুলো হয়। আমি বলেছি যখন আপনারা বললেন এই যে সৌদি আরব আসতেছে, ইরান আসতেছে, কি পাকিস্তান আসতেছে, ভারত যাইতেছে, কোনোদিনই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ থামার জন্য শুরু করা হয় নাই। এই ইসরায়েল ইরানের যুদ্ধ থামানোর জন্য না, এটা শুরু করার, এটা যুদ্ধের শুরু। এই যুদ্ধ চলমান, চলতেই থাকবে কন্টিনিউয়াস। এটা দেখবেন কিভাবে এটা যুদ্ধের চুলা এখানে রাখতেই হবে। কোথাও না কোথাও তো আগুন রাখতে হবে। আগুন যদি নিভাই দেন পর আগুন জ্বালানোর জন্যই তো আপনাকে অনেক কষ্ট করতে হবে। সেই জন্য সবসময় একটা আগুন জ্বালিয়ে রাখতে হবে। এটা হচ্ছে চমৎকার একটা চুলা যুদ্ধের জন্য ইরান। সেটা জ্বালিয়ে রেখেছে, মানে জ্বালানো থাকবে। আজকে দেখবেন চুপ থাকবে, 2 দিন চুপ থাকবে, 3 দিনের দিন মারবে। 9 দিন চুপ থাকবে, 10 দিনের দিন মারবে। 100 দিন চুপ থাকবে, 101 দিনের দিন, এইভাবে চলতেই থাকবে। তলে তলে আমেরিকা এবং ইসরায়েলের তাদের যে মাস্টার প্ল্যান সেটা তারা এগিয়ে নিয়ে যাবে। ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরানের অস্তিত্ব থাকবে না। আপনি যতই দোয়া করেন, সাদ্দামের জন্য কোটি কোটি মুসলমান দোয়া করছেন, 5 পয়সা কাছাকাছি নেই। আর ইরানের জন্য তো দোয়া করেনই নাই। কয়টা ফেসবুকে পোস্ট দিয়েছেন। আর ওই সাদ্দামের বেলায় যেরকম যে মিছিল মিটিং করছেন, তার 100 ভাগের 1 ভাগ মিছিল হয়েছে। ওই যত গায়েবানা জানাজা আমাদের ভাবির পোলা শিবিরেরা জামাতেরা করুক, ইসলামে গায়েবানা জানাজাই নাই। কিন্তু গায়েবানা ইরানে এতদিনে জানাজা করতেছে, মানে যার গরু সে কয় পাঞ্জা, পরশুরে কয় বছর বেনি। বাংলাদেশের জামাত শিবির খমেনির জানাজা শেষ করে ফেলছে, এতদিনে ইরান করতেছে। তা আবার আগামীতে মহরম মাসে করবে। বুঝতে পারছেন? আর ইসলামে মহরম নাই। বাংলাদেশের সুন্নি ইসলামে মহরম নাই। ওগুলো নাকি বেদাত, কুফরি, ওটা শিয়াদের অনুষ্ঠান। যাই হোক, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ইরান কিন্তু আসলে না, ইরানের অস্তিত্ব নাই। ইরান ফকফকা। আপনারা আমার গালি দিচ্ছেন না? যতই আপনি আপনি মনের মাধুরী মিশিয়ে চেষ্টা করেন, ইরানকে রক্ষা করতে পারবেন না। ইরান ভ্যানিশ, কিছুই থাকবে না, ফকফকা হয়ে যাবে, টেরই পাবেন না। যেই দেশের টেলিভিশন হ্যাক করে ফেলে, যেই দেশের সরকারি টেলিভিশন আরেক দেশ হ্যাক করে, যেই দেশের এ টু জেড, মানে টপ লিডার থেকে একেবারে শেষ এ টু জেড সব মেরে ফেলে, তারপরেও আপনি জিতাইতে চান? আপনাদের একটু ভাই আবেগ দিয়ে যুদ্ধ হয় না ভাই। জজবা দিয়ে বেশি দিন যুদ্ধ চলে না। শক্তির দরকার আছে, ক্ষমতার দরকার আছে। কেন এগুলা পারবেন না ইরানকে ঠেকাইতে? ওই যে বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে সমাজতন্ত্র টিকবে না কারণ আমেরিকা চায় নাই। কালকে আমি নামটা বলছিলাম 2 জনের, আইনস্টাইন এবং বার্ট্রান্ড। পরে দেখি আমার নোট খাতায় দেখলাম লেখা আছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল এই কথা বলেছিলেন যে আমেরিকা চায় না তাই সমাজতন্ত্র টিকবে না, তাই পৃথিবীতে সমাজতন্ত্র বিদায় নিতে হবে। মানে সমাজতন্ত্র ভালো, মন্দ, জনতার উপকারী, মানুষের উপকারী, মানবিক ইত্যাদি ইত্যাদি, বা মানবিক নয়, এগুলো বিতর্কে আমি গেলাম না। তিনি বলেছেন, মানে তিনিও বলেছেন কোনো বিতর্ক নেই, বলছেন আমেরিকা চায় না তাই থাকবে না। তো ইরান আমেরিকা চায় না তাই ইরান থাকবে না। বক্তব্য ক্লিয়ার যে খোমেনি শাসন থাকবে না, ইরান চায় না তাই থাকবে না। আমেরিকা চায় না তাই থাকবে না, ইরান থাকবে না। ইসরায়েল চায় না তাই, আমি আপনাকে বলে দেই, ইসরায়েল চায় না ইরান থাকুক। বার্নার্ড শো বলেছিলেন আমেরিকা চায় না তাই সমাজতন্ত্র থাকবে না। আমি বলে শেখ ফরিদ বলে দিলাম ইসরায়েল চায় না তাই ইরান থাকবে না, মানে খোমেনি, ইরান না, খোমেনি শাসন থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেছে। এখন তলে পরে যদি আপনি বলেন আমি সিমটি মারছি দিচ্ছি, সেটা আলাদা কথা। সেটা আপনি আত্মপ্রবঞ্চনায়, আপনি সেই আত্মপ্রবঞ্চনা আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি মনে মনে মন কলা খাইতেই পারেন। ইসরায়েল চায় না তাই ইরান টিকতে, খোমেনি শাসন থাকবে না, সোজা কথা। ইরান চায় না, ইসরায়েল চায় না তাই লেবাননে হিজবুল্লাহ থাকবে না, সিরিয়ায় হিজবুল্লাহ থাকবে না, থাকেনি। ইসরায়েল চায় না তাই গাজাতে আপনি টিকতে পারবেন না। বক্তব্য ক্লিয়ার, এনে যুক্তি, মানবতার প্রশ্ন। আর চায় না তাই হবে না। আপনার বাংলাদেশের মাঞ্জা ভাঙ্গা হাঁপানি রোগী রিক্সাওয়ালা লিল্লাখর মৌলবী যদি ভারত দখল করে স্বপ্ন দেখে,
তাহলে ইসরায়েল এত ক্ষমতাধর, এত টাকা, এত পয়সা, এত বিজ্ঞান, এত প্রযুক্তি, মিডিয়া তাদের হাতে। তারা চাইলে তো সেটা আপনি কিভাবে ঠেকাবেন? পারবেন না। তাহলে কি হিসাবে কি দাঁড়ালো যে ভারত আসলে এই পৃথিবীটা আমরা যুদ্ধের মধ্যে যাচ্ছি এখন। অলরেডি আমরা যুদ্ধের মধ্যে ঢুকে গেছি। আমরা যুদ্ধের পাইপলাইনে চলে গেছে পৃথিবী। দেখেন রাশিয়াকে ওখানে ব্যস্ত রেখেছে ইউক্রেন দিয়ে। কেন? ওইখানে রাশিয়া আলাস্কাতে রাশিয়া আর আমেরিকা যুদ্ধ করতে পারে না, করে না কেন? তারা সরাসরি যাবে না। কারণ তারা জানে বড় শক্তি যখন ফাইটে যাবে তখন তৃতীয় শক্তির উত্থান ঘটবে। যেমন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যখন ফাইট করলো, জাপান এত বড় শক্তি, তুরস্ক তখন এত বড় শক্তি, ফাইট করার ভিতর থেকে কে উঠে আসলো? আমেরিকা। পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে চলে আসলো, পরাশক্তি হিসেবে চলে আসলো আমেরিকা। তেমনি আমেরিকা রাশিয়া কখনো সরাসরি ফাইট করবে না, তাহলে তৃতীয় শক্তির উত্থান ঘটবে। তারা এইভাবে যুদ্ধটা করবে। তবে এই যুদ্ধ শেষের কি পরিণতি হতে পারে? পরিণতি ভয়াবহ, ভয়ঙ্কর পরিণতি হবে। কোন দেশ যে মেসাকার হয়ে যাবে, পৃথিবীর বহু দেশ, পৃথিবীর কয়েকটা দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মানচিত্র পাল্টে যাবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মারা যাবে। সেটা সভ্য দেশেরও হইতে পারে, ধনী দেশেরও হইতে পারে, গরিব দেশেরও হইতে পারে। কারণ যখন আগুন লাগে, কোথায় লাগবে, কোথায় পুড়বে, কোথায় জ্বলবে কেউ জানে না। যখন আগুন লেগে যাবে, কোথাকার আগুন কোথায় পড়ে। আপনি দেখেন না, ইউক্রেনে যুদ্ধ হয়েছে, সৌদি আরবের লস বুঝতেই পারেন এই মানুষ। কারণ সৌদি আরব ইউক্রেনে যুদ্ধ করেছে রাশিয়ার লোকসান করতে, কিন্তু এখানে যে তার বন্ধুবর সৌদি আরবে লোকসান হবে এটা তো কেউ বুঝে নাই। আমি গবেষণা করে এটা বের করেছি, আপনাদের বলেছিলাম এর আগে। আপনারা দেখলেন ভেনিজুয়েলাতে কিছু করলো। আসলে ভেনিজুয়েলা বলির পাঠা ইরানকে, সরি, চায়নাকে দুর্বল করার জন্য যুদ্ধ করছে। আর কত বলবো? এই যে ইরানকে মারতেছে দুইটা কারণে। একটা হলো ইসরায়েলকে নিরাপদ করা, মধ্যপ্রাচ্যের বাদশাদের নিরাপদ করা, পাশাপাশি চায়নাকে দুর্বল করার জন্য ইরানের উপর হামলা। ইরানও কাবাব মে হাড্ডি হবে। ঠিক যেমন বাংলাদেশের শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকারের কি দোষ ছিল? এখন কি গণতন্ত্র আছে? তারা ভোট করেছে। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, মৌলবাদ চর্চা শেখ হাসিনার আমলের চাইতে এই মুহূর্তে 10 গুণ না, 20 গুণ না, 100 গুণ বেশি চলতেছে। কেউ কথা বলে, একটু শব্দটি করে না। এখানে শেখ হাসিনাকে সরানো হয়েছে, শেখ হাসিনা এখানে আওয়ামী লীগ সরকার বলির পাঠা হয়ে গেছে। কারণ এই অঞ্চলটা এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এই যে ইসরায়েল ইরান যে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে মিছিলের পর মিছিল হইতো। এই মুহূর্তে যদি ইরান সরকার, এখানে শেখ হাসিনা সরকার না থাকতো ক্ষমতায়, তাহলে পাকিস্তান আফগানিস্তান যে যুদ্ধ হচ্ছে এটা নিয়ে উল্টো প্রতিক্রিয়া হতো। আমেরিকার বিরুদ্ধে বিশাল মিছিল হতো। আমেরিকা দুইটা জিনিস ভয়, যুদ্ধ দেখে আমেরিকা ভয় পায় না। আমেরিকা ভয় পায় পারমাণবিক বোমা, আর ভয় পায় হলো মিছিল। এই দুইটা জিনিস দেখে আমেরিকা যুদ্ধ দেখে ভয় পায় না। আমেরিকার জন্মই যুদ্ধের মধ্যে, এর ধ্বংস হবে যুদ্ধের মধ্যে। তাই যে আমেরিকা যুদ্ধ দেখে ভয় পায় না। আমেরিকার ব্যবসায় হচ্ছে যুদ্ধ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে ভারত তার প্রস্তুতি নিয়ে ফেলেছে। শেখ হাসিনাকে যেটা বলতেছিলাম ভুলে গেছি। শেখ হাসিনাও এখানে আওয়ামী লীগ সরকারও বলির পাঠা হয়ে গেছে। পৃথিবীর কোন কোন দেশের স্বার্থ রক্ষার্থে শেখ হাসিনাকে উচ্ছেদ করানো হয়েছে। কারণ তাদের এখানে একটা ঘাঁটি দরকার। তাদের একটা সুদূর প্রসারে, আজ থেকে এখন না যে এখনই কিছু করবে, তাদের 20 বছর পরে, 15 বছর পরে বা 30 বছর পরে কোনো কিছু করার পরিকল্পনা আছে। সেই জন্য শেখ হাসিনা সরকার উচ্ছেদ করানো হয়েছে। এখনই করতে হবে তার জন্য। তাহলে তো মানুষ বুঝে যাবে। কালকে যদি আমেরিকা এখানে ঘাঁটি করে কারোর সাথে ফাইট করে, তাহলে তো বুঝেই গেল সব। না, আপনি নিশ্চিত থাকেন 10 বছর 15 বছর পরে করবে, এখনই করবে না। সেই জন্য শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারকে। পাশাপাশি ভারতকে ভয় দেখানো হয়েছে। ভারত এগুলো বুঝে গেছে। এই শেখ হাসিনা সরকার উচ্ছেদ শুধু সেই সরকার উচ্ছেদ না, এটা ভারতের জন্য থ্রেট, হুমকি। এগুলো ভারত বুঝে গেছে। তাই ভারত 12টি ওয়ারহেড, পারমাণবিক ওয়ারহেড সক্রিয় করে ফেলেছে। যারা এগুলো মাস্টার সারা পৃথিবীতে যুদ্ধ করে। কারণ এই ঝড়টা যখন বাক্কুলে বোঝেন জামাল ভাই, এরকম বাতাস এরকম ব্যস্ত সব জায়গায় লাগবে। ঝড় তুফান কোন দিকে যাবে কেউ জানে না। তাই সে আগে প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই জন্যই ওয়ারহেড গুলো প্রস্তুত করে রেখেছে, সক্রিয় করে রেখেছে। ভারত এটা বার্তা দিয়েছে, ইশারা দিয়েছে। সামাজদারকে ইশারা কাফি, তারা সতর্ক হয়ে গেছে। তারা জানে যে এটা সেই ভারত না। এই ভারত সেই ভারত না। এই ভারত নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত 2026-এর ভারত। সে তাকে
ব্লিড করলেন, তার এইখানে হামলা, ওইখানে হামলা, তার উপরে যুদ্ধ চাপাই দিলেন, সে কিছু করবে না, না, বা পরে আক্রমণ করবে, ডিফেন্সিভ না, সে আগেই যুদ্ধের আগে যুদ্ধের প্রস্তুতি, যেটা ভারতের ইতিহাসে এই প্রথম এটা ঘটল। তার মানে হচ্ছে কোথাও না কোথাও যুদ্ধ হবে, হচ্ছে এবং হবে। এই পারমাণবিক ওভারহেড সক্রিয় করার মধ্যে কিন্তু নির্বোধ যারা তারা তো চিন্তা করবে না, কারণ যিনি বুঝেন তিনি ভয় পাবেন। শিশু তো বাঘ দেখে ভয় পাবে না, বাঘ আসতেছে দূর থেকে দেখলেন, আমি তো পালিয়ে যাবো, আপনি পালিয়ে যাবেন, অথবা বাঘকে প্রতিহত করার ব্যবস্থা করবেন। শিশু তো পালাবে না, শিশু তো জানে না। তো যারা বুঝে না তাদের কথা আলাদা। এই পারমাণবিক ওয়ারহেড 12টি সক্রিয় করার মাধ্যমে ভারত অনেক বার্তা দিয়েছে। এটা কিন্তু ভালো না। আপনি দেখেন না কালকে থেকে আমার চেহারা কেমন, কথাবার্তা কেমন হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই উপমহাদেশে যুদ্ধের যেকোনো সময় ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে পারি আমরা। যেকোনো সময় আমরা না খেয়ে মারা যেতে পারি দুর্ভিক্ষে। শুধু বাংলাদেশ বলে কথা না, পাকিস্তানও মারা যাইতে পারে। এমনকি ভারতেও মারা যাইতে পারে। যুদ্ধ আমাদের চারদিকে ঘুরতেছে। আমাদের এই উপমহাদেশের অবস্থা ভালো না। সাম্রাজ্যবাদীরা যারা যুদ্ধের ব্যবসা করে, অস্ত্র তৈরি করে, তারা কাজ করে যাচ্ছে। আপনি কি জানেন এই মুহূর্তে চীনকে তো দেখেন পৃথিবীর ধনী দেশ। আমেরিকাকে দেখেন পৃথিবীর ধনী দেশ। সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি জানেন এই ২ দেশের ঋণ কত? পৃথিবীতে সব যুদ্ধ হচ্ছে ২ টা কারণে। মার্কেট দখল, মানে মার্কেট দখল ও আদর্শ প্রচার একটা। আরেকটা হইলো যেটা আসল কথা। যখনই দেখবেন মন্ডলেরা বিপদে পড়ে বাড়িতে কিন্তু ঝগড়া করে যাতে পাওনাদার না আসে। কিছু, কিছু লোক আছে দেখবেন যারা ক্ষমতাবান, মনে করেন আপনার এলাকার মন্ডল বিপদে আছে, টাকা দিতে পারবে না। তার বাড়িতে যাই দেখবেন সে ঝগড়া করে ইচ্ছে করে। এর সাথে খারাপ ব্যবহার করে, ওর সাথে খারাপ ব্যবহার করে। আশেপাশে খারাপ, কারণ কি জানেন? যাতে কেউ পাওনাদার এখানে কয়েকদিন পরে আসে। আমেরিকা আর চায়নার প্রচুর ঋণ। এই ঋণগুলো সম্ভবত ২৭ সাল থেকে দিতে হবে। আসল তথ্য আপনাদের বলে দিলাম। এইজন্যে তারা ২ জনই নড়াচড়া করতেছে। এইজন্যে। ভেনেজুয়েলা হাতছাড়া হয়ে গেছে চায়নার, ইরানও এখন অনেকটা ঝামেলা। তো এই সমস্ত কারণে চায়না এখন চাপে। তার ঋণ দিতে হবে। তার অনেক টাকা ঋণ আছে। আপনারা কল্পনাই করতে পারবেন না। চায়নাকে উপর থেকে দেখেন এত ধনী রাষ্ট্র, ভিতরে, ভিতরে কিন্তু ফোকলা। আমেরিকাকে দেখেন এত বড় ধনী রাষ্ট্র, কিন্তু ভিতরে, ভিতরে অনেক ঋণ। মানে পৃথিবীর সবচেয়ে বেশি ঋণের দেশ এই ২ দেশ। অথচ এই ২ দেশই সবচেয়ে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। তো এরা এই বিভিন্ন এগুলো বাহানা করেছে যাতে বিশ্বব্যাংকে টাকা না দিতে হয়, বা কোথাও থেকে টাকা পয়সা আনা যায়। বুঝেন নাই? ঝগড়া বিবাদ, মন্ডল দেখলে ঝগড়া বাঁধছে। কার জমি কে দখল করে। যখন ২ মন্ডলে ঝগড়া, তখন তার কেউ সামনে যাবে না। তখন তারা দখল করা শুরু করবে। আমেরিকা, চায়না এরকম একটা গেম খেলতেছে। তাদের আগামী সম্ভবত ২৭ বা ২৮ সাল, সম্ভবত ২৭ সালেই, আমার ওইভাবে মনে নাই, তাদের ঋণ পরিশোধ করতে হবে। এইজন্য ভয়ে তারা এগুলো শুরু করে দিছে। তাই যুদ্ধ এই মুহূর্তে, অর্থাৎ বাঘে মহিষে লড়াই শুরু হবে। কারণ বাঘে সিংহে লড়াই শুরু হবে। কারণ খাদ্য সীমিত। একই খাবার নিয়ে বাঘে সিংহে লড়াই হবে। তখন অন্যান্য প্রাণীর অবস্থা খারাপ। সেই জন্যে আমি ভয় পাচ্ছি যে আমাদের দেশ এবং পৃথিবী কোন দিকে যাচ্ছে। পুরো পৃথিবীটাই যুদ্ধের মাধ্যমে যাচ্ছে এখন। ভয়াবহ পরিণতি আমাদের জন্য। সারা পৃথিবী আমাদের দেখবে। তবে এর শেষ পরিণতি কি? যুদ্ধ তো, বড় যুদ্ধ ছাড়া তো আপনি যুদ্ধ থামাইতে পারবেন না। ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের উপরে থামবে। তার মানে এই না যে আমি বলছি যে বিশ্বযুদ্ধ হবে, তা না। কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্বযুদ্ধে এখন আর কেউ যেতে চাইবে না সহজে। কিন্তু যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যাবে এই পৃথিবীতে। পৃথিবীর শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, সারা পৃথিবীতেই অকল্যাণ চলে আসতেছে। ভয়াবহ পরিণতির দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম দেশটির সরকার নির্বাহী আদেশে ১৩ মাস ধরে নিষিদ্ধ আছে। বাংলাদেশ সরকার এমন নিষেধাজ্ঞার সময় দেশটির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করত না। কিন্তু বাংলাদেশের সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে স্বীকৃত, তারা দলটি ও নেতাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা শুরু করেছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক চিঠির আদান প্রদান। সবশেষ গত ৯ জুন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে চিঠি দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে
কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দলটির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, প্রায় 1 বছর ধরে আওয়ামী লীগ থেকে দূরে থাকা বিদেশি সংস্থাগুলো কেন হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? বিদেশিদের মধ্যে যখন আওয়ামী লীগকে ঘিরে এই নতুন নাড়াচাড়া শুরু হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বর্তমান ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আওয়ামী লীগ ইস্যুতে চলছে নানান আলোচনা ও সমীকরণ। সেই সমীকরণের আসল কেন্দ্রবিন্দু হলো সামনের স্থানীয় সরকার নির্বাচন। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মতোই নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আবারও আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলাদেশে গত বছর 10ই মে হঠাৎ করে নিজের মদতপুষ্ট লোকজনকে দিয়ে যমুনার সামনে মব করিয়ে মোহাম্মদ ইউনূস নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছিল। খুব দ্রুত বেগে তখন সন্ত্রাস বিরোধী আইনটিতে 2টি ধারা সংযোজন করে নতুন অধ্যাদেশ পাশ করা হয়েছিল। সে অধ্যাদেশের বলে ইউনূস সরকার তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সরকার আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল, যে কারণে দলটি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনের পর সরকারের দল বিএনপি সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। সংসদ নির্বাচনের সময় আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদের বক্তব্য তুলে ধরলেও শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এসে সরকার, নির্বাচন কমিশন ও দেশটির রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিল। এসব বৈঠকের খবরে তখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের বৈঠক কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো তথ্য কোনো পক্ষ থেকে প্রকাশিত হতে দেখা যায়নি। তবে একাধিক সূত্র বলছে, বিতর্ক এড়াতে তখন কমনওয়েলথ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিলেও আওয়ামী লীগকে তখন কোনো চিঠি দেওয়া হতো না এবং দলটির সাথে বৈঠকগুলো হয়েছিল অনলাইনে। যদিও বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে ফেস টু ফেস বৈঠক হয়েছিল এবং বৈঠকের আগে পরে দলগুলোকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। যেমন গত বছরের 20শে নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোলচয়। তিনি 20 থেকে 24শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছিলেন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগে শার্লি বোলচয় তখন তার ওই সফরের বিভিন্ন অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তখন নিজের ফেসবুক পেজে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি প্রকাশ করেছিলেন। শুধু একটি ছবি ছিল অনলাইন বৈঠকের, যেখানে অপর প্রান্তে কে ছিলেন তা উল্লেখ ছিল না। সূত্রগুলো বলছে, ওই বৈঠকটি হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। দর্শক, একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে নির্বাচনের আগে আরো কয়েকটি বিদেশি সংস্থা ও রাষ্ট্রের দূত আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিদের সাথে এমন বৈঠক করেছিলেন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার সময় গত 13 মাসে তারা ফরমাল বা আনুষ্ঠানিক যোগাযোগ করেনি, যেটি ঘটতে শুরু করেছে সম্প্রতি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগের সাথে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। সবশেষ চিঠি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোলচয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসে পৌঁছেছে। কমনওয়েলথের একটি টিম বাংলাদেশের বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল। সেই পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে কমনওয়েলথ। গত 9 জুন কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে জানান, কমনওয়েলথ বাংলাদেশের সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করতে যাচ্ছে। কমনওয়েলথের সেই প্রতিবেদনটিও আমাদের হাতে এসেছে। সেই প্রতিবেদনে বাংলাদেশের গণভোটের প্রক্রিয়া এবং পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়ার সমালোচনা করা হয়েছে। ওবায়দুল কাদেরকে লেখা চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেছেন, প্রচলিত রীতি অনুযায়ী তিনি প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পাঠাবেন যাদের সাথে গ্রুপটি জড়িত ছিল। প্রতিবেদনটি সমস্ত কমনওয়েলথ সরকারের কাছে পাঠানো হবে এবং পরে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
প্রশ্ন হলো, যে দলটি কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি তাদের কাছে কেন আনুষ্ঠানিকভাবে চিঠি দিল সংস্থাটি, যেটি তারা বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছেও পাঠায়নি? জানা গেছে কমনওয়েলথ বাংলাদেশের 5টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ামী লীগ। প্রশ্ন হলো, 13 মাস পর হঠাৎ করে কেন কমনওয়েলথের মতো একটি বড় আন্তর্জাতিক সংস্থা আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যোগাযোগ করে তাদের রিপোর্ট পাঠাচ্ছে? বাংলাদেশে যেখানে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, যেখানে দলটির নেতা কর্মীরা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, সেখানে কেন বিদেশি সংস্থাগুলো হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করা শুরু করলো? এটা এখন প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রগুলো বলছে, শুধু কমনওয়েলথই নয়, গত 2 সপ্তাহে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা, কিছু দেশের পার্লামেন্টারি সংস্থা, কয়েকটি আইনি প্রতিষ্ঠান একইভাবে চিঠি দিয়েছে দলটির শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, কয়েকটি সংস্থা চিঠিতে জানিয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে কি ভাবছে তা নিয়ে জানতে চেয়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। একটি বিদেশি মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ ও দলটির ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেটি ব্যাপকভাবে পাল্টে গেছে। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে, তাতে দলটির জনভিত্তি নিয়ে বিদেশিদের ভাবতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক নানা পক্ষের মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে ভেতরে ভেতরে অনেক ধরনের প্রচেষ্টা চলছে। এই কূটনৈতিক তৎপরতার কারণে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদেশিরা চিঠি দেওয়া শুরু করেছে। দর্শক, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিয়ে বিদেশিদের মধ্যে যখন নাড়াচাড়া শুরু হয়েছে, তখন দেশের ভেতরেও বর্তমানে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ও এর ভোট ব্যাংক নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। এর কারণ হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। আইনের কথা যদি ধরা হয়, তাহলে আওয়ামী লীগ করার কারণে স্থানীয় নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। গত সংসদ নির্বাচনে বাধা ছিল, কারণ মোহাম্মদ ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম করে রেখেছিল নিষিদ্ধ। বিএনপি সে নিষেধাজ্ঞা তুলে না নিলেও স্থানীয় নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই এখানে কারো জন্য কোনো বাধা নেই। স্থানীয় নির্বাচন কবে হবে সরকার এখনো সিদ্ধান্ত না নিলেও নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে। তাতে বলা আছে, প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে। বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবে নির্বাচনে। এখানেও সরকার তার প্রাথমিক সিদ্ধান্ত থেকে বড় রকমের অবস্থান পাল্টিয়েছে। প্রথমে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা রাখা হয়নি। এই বিধান রাখা হলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদধারী কোনো নেতাই অংশ নিতে পারতেন না। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের হয়েও নির্দলীয় থাকেন তাও পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবে না। সূত্রগুলো বলছে, গত সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসেব নিকেশ পাল্টে দিবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এটি নিয়ে ভাবছে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি। জানা গেছে, বিএনপি একটি অভ্যন্তরীণ বৈঠকে বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে তাদের জিততে সাহায্য করেছিল সেটি নিয়ে আলোচনা হয়েছে। যেমন লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই জেলার সদর আসনে বরাবরের মতো এবারও বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু ভোটের ব্যবধানটি বিএনপিকে অবাক করেছিল। 1,33,000 বেশি ভোট পেয়েও মাত্র 16,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেউ ছিল না, কারণ দলটি তো নির্বাচনে অংশ নিতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের রেজাউল করিম। তিনি যে খুব পরিচিত তাও নন। এই এনির পরাজয়ের ঘণ্টা বেজে যেতে পারত যদি না আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট না দিতেন।
নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিতে পারেনি, যে কারণে তারা অন্য দলের দিকে ধাবিত হলেও এবার তারা নিজেদের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ পাবে। এতে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। বিশ্লেষকদের ধারণা, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে একটা কামব্যাকের বড় সুযোগ তৈরি হবে। সরকার একটি সূত্র বলছে, স্থানীয় সরকারের প্রকল্পগুলোর ফান্ডিং এর বড় উৎস হলো বিদেশি দেশ ও দাতা গোষ্ঠী। এর মধ্যে বিদেশিদের তরফ থেকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে বাধা না দেওয়ার বার্তা সরকারকে দেওয়া হয়েছে। এমনিতেই ইউনূস সরকার বিএনপির জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। এমন পরিস্থিতিতে দাতা গোষ্ঠীর কাছে কোনো ভুল বার্তা দিতে চায় না সরকার। এখন দেখার বিষয়, দেশীয় রাজনৈতিক দলগুলোর মতো বিদেশিরাও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আনুষ্ঠানিকভাবে ভাবতে শুরু করেছে, তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। যে হবিগঞ্জের সেই কি বলবো, এটা আমার মনে হচ্ছে যে একটা পাল্টি লোক, এবং সামল সরে গেছে, এরকম পাগল হয়ে গেছে না, পাগলা ছাগলের মতো এদের এই অবস্থা হয়েছে। সমন্বয়ক মাহাদির কথা বলছি আর কি। একবার বলে যে ছাত্র দল তারে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছে, সে অটো দিয়ে পালায় আসছে। অটো থেকে বসে বসে লাইভ করতেছে আর বলতেছে পেছনে মোটরসাইকেল দিয়ে তারে ধাওয়া করছে। মোটরসাইকেলের স্পিড বেশি নাকি অটোর স্পিড বেশি, এবং তার সে লাইভে ছিল, তার লাইভের ভিডিওতে কোথাও ছাত্র দল ধাওয়া টাওয়া করছে এরকম কিছু দেখা যায়নি। এরপর কাণ্ডটা কি ঘটাইলো দেখেন, মানে তার যে বিচিত্র কাণ্ড আমরা দেখলাম ভিডিওতে, মোটামুটি কোথাও রক্ত কিছু দেখা গেল না, এমনিতে একটু বিধ্বস্ত চেহারা মধ্যে সে বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে একটা মোটরসাইকেলে নিজেই উঠলো। সে মোটরসাইকেলে বৈশা থেকে একবার মাথায় হাত দেয়, তো একবার কপালে হাত দেয়, তো একবার গালে হাত দেয়, এরকম করতে করতে হসপিটালে গেল। হসপিটালে নিজে দাঁড়াই ছিল, তার বন্ধুরা ডাক্তারের সঙ্গে কথা বললো, এবং কতক্ষণ পরে আমরা ছবি দেখলাম সে হাসপাতালের বেডে একেবারে নাই দশা, তার মুখের মধ্যে অক্সিজেন লাগানো, গ্লাভস লাগানো, একটা বিতিকিচ্ছিল একটা কাণ্ড। মানে মনে হচ্ছে যে তার এমন কেঁচা কেচ্ছে যে আর তার শরীরে আর কোনো জায়গা নেই আর কি, বাদ নাই কোনো শরীরের জায়গা। আপনারা ভিডিওটা দেখেছেন না? আমি গতকালকে আপনাদেরকে আংশিক ভিডিওটা দেখেছিলাম, যে সে যে বের হচ্ছে। দেখেন তার আগের দিনের লাইভের ভিডিওটা দেখেন, তার আগের দিনের লাইভের ভিডিও, সে লাইভ করতেছে, অটো থেকে দৌড়ায় যাচ্ছে, থানায় ঢুকছে, থানায় ঢুকে নির্বিকার, থানায় ঢুকার পরেও তার পেছনে কোনো লোক নাই, ধারাবাহিক কোনো বিষয় নাই। তখন খুঁজে বের করছে গবেষণা করে যে ডিসি অফিসের ক্যামেরায় তার যে ধাওয়া করছে এরকম কিছু একটা আছে। গেছে ডিসি অফিসে ভিডিও খুঁজতে গিয়া, সেখানেও একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এখন ছাত্রদল দাবি করতেছে নাটক করে। নাটক কেন করে? আপনারা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা মিলান দেখেন, এই ছেলেই আপনার 20 জানুয়ারি এই বছরই সে হুঙ্কার দিল যে বানিয়াচং থানা ঘুরাইছে আগস্টে, সেই সন্ত্রাসী কার্যক্রমের সময়। সে এসআই সন্তোষকে, একজন এসআই কে একটা স্বাধীন দেশে বলে ওই পুলিশ বাহিনী এখনো আছে, ওই এসআই সন্তোষের কলিগরাই এখনো কর্মরত আছে, সেখানে সে বলছে এসআই সন্তোষে সে জ্বালাইছে। এইসব দেওয়ার পরে সরকার তো চলে যাবে, এরকম একটা যাই অবস্থা। দুদিন পরে খবর আসলো এর দিল্লিতে পাওয়া গেছে। দিল্লি থেকে সে কেন গেছে? দিল্লি থেকে সে পর্তুগালের ভিসা চাইতে গেছে, পর্তুগালের ভিসার জন্য সে দিল্লিতে গেছে। ওইখানে ক্রিপ্টোকারেন্সি সহ ধরা খাইছে, ইন্ডিয়ান পুলিশ তারে ঘাট ধরে আর বাংলাদেশে পাঠিয়ে দিছে। বাংলাদেশে আপনার আসার পরে এখন তার এই নাটকগুলো, এই নাটকের স্ক্রিনে সে খারাপ, তার কোনো আক্রমণকারী নাই স্ক্রিনে। অনেকেই বলা শুরু করেছে যে এই ছেলে বেসিক্যালি পর্তুগালের ভিসা পাইছে, আর এখন পর্তুগাল গিয়ে সে রাজনৈতিক আশ্রয় নেবে। রাজনৈতিক আশ্রয়ের জন্য তার এই টাইপের ভিডিও খুব দরকার, যে সে বাংলাদেশের ঝুঁকির মধ্যে আছে, ভিডিও খুব দরকার, যে কারণে সে এই নাটক ফাটক গুলো করতেছে। তার আরেকটা বক্তব্য দেওয়া গেছে, এই যে থাকে তারপরে পুলিশকে মেরেছে অনেকেই, কিন্তু তাদের উপরে কখনো হামলা করা হয় না, বারবার শুধু আমার উপরেই হামলা করা হয়। যে মাহাদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সমন্বয়ক। তো সেই লক্ষণ কি জানেন? এরা সব আস্তে আস্তে ভাগার ধান্দা করতেছে।
এই দেশ থেকে ভালো, তারা বুঝে গেছে যে পাপটা করছে। আন্দোলন তো অনেকেই করছে, সত্যিকার অর্থে আন্দোলন অনেকেই করছে, কিন্তু যেটা পুলিশ মারা, এটা আলাদা একটা মিশন ছিল। পুলিশকে খোঁচায় খোঁচায় মারা, খোঁচায় খোঁচায় মারা, এটা আলাদা একটা মিশন ছিল, আলাদা একটা ডিপ স্টেটের খেলা ছিল, আলাদা একটা ষড়যন্ত্র ছিল। এদের কারো কারো হাতে ওই যে 7.62 রাইফেল তুলে দেওয়া হয়েছিল, এই কাজ যাদের হাতে, এরা এখন বিদেশে কোথায় যাবে, কিভাবে যান বাঁচাবে এবং সেখানে গিয়ে কিভাবে রাজনৈতিক আশ্রয় পাবে, এই মশলা জোগাড়ের ধান্দা আছে হবিগঞ্জের এই মাহাদি তার একটা উৎকৃষ্ট প্রমাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমি। হঠাৎ করে কি হলো জুলাই সন্ত্রাসী এবং তাদের কুশীলবদের? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রচারণা দেখছি, পত্রপত্রিকায়ও, তা নিয়ে দু একটি কথা বলি। ডক্টর ইউনূস, যাকে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে জুলাই সন্ত্রাসের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং ইউনূসের গভর্নমেন্টের যিনি তথ্য উপদেষ্টা ছিলেন, তার একটি বক্তব্যের কিছু অংশ আপনারা দেখুন। আমি একটু পড়ি। তিনি বলছেন, শিবিরের বট এবং অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসি দাবি তুলছেন, মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন, হত্যাযজ্ঞ করার লেভেলে অনেক আগেই পার করেছে। এনসিপি উগ্র ডানেরাও একই রকম বাসনা রাখে বলে প্রতীয়মান হচ্ছে। মাহফুজ আলম, কি হয়ে দাঁড়ালো? এই বট বাহিনী যারা, উনি যাদের অভিযুক্ত করছেন, তারা আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কি বলছেন? জনাব তৌহিদ হোসেন বলছেন, এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিল না, এটা পুরোটাই আমেরিকান ডিপ স্টেটের খেলা। এখন ওনাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, তাদের হতাশা, বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে কিছু কিছু বিষয় আপনাদের সামনে আমরা একটু বলি, দেখেন বিষয়গুলো কেমন আছে। যত হাসনাত আব্দুল্লাহ, যত সাবুলা বানাছে, এডি গণভবনে জাদুঘর বানায়, জাদুঘরের কুটকির মতন বানায়, ওই জাদুঘরের আপু তাতে এই বাঙালি জাতি 10 টাকা টিকিট দিয়ে দেয়। এই বাঙালি জাতি 10 টাকা টিকিট দিয়ে দেখবো এই এগুলা কেন দেখবো? এই দেশটা 5 আগস্টের পরে ধ্বংস করছে, তাহলে আমরা কি জানু? এই যত হাসনাত আব্দুল্লাহ, যত সাবুলা বানাছে, এডি গণভবনে জাদুঘর বানায়, জাদুঘরের কুটকির মতন বানায়, ওই জাদুঘরের আপু তাতে এই বাঙালি জাতি 10 টাকা টিকিট। এই ভদ্র মহিলা বলতেছে যে শুটকির মতো তৈরি করে গণভবনে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে, যাতে দেশি জাতি দেখতে পারে যারা কিভাবে দেশটাকে ধ্বংস করছে। আমরা আরো কয়েকটি মন্তব্য নিই। একজন অশীতপার বৃদ্ধ কি বলছেন? আমি এই মিত্র জানি, আল্লাহ দেন আমার আমি জানি, একবার আমি জানি আমলিগের মিছিল করা পারি। আমার স্বপ্ন একটাই, আমি ফের জানি ঘুরে আমলিগ দেখতে চাই। আমি জানি এই আমলি একবার জানি আমার দেউতে দিয়ে দেখতে দেয়। তিনি মরার আগে আওয়ামী লীগকে দেখতে চান। আর অন্যান্য যারা আছে তাদেরও কিছু মন্তব্য আমরা শুনি, তারা কিভাবে দেখছেন এই জুলাই সন্ত্রাস এবং অন্যান্য বিষয়গুলোকে নানাভাবে। এই জুলাই সন্ত্রাসের একটা চরম বেয়াদব আছে, শাহরিয়ার নাম, তার অবস্থানটা কি? এটা শাহরিয়ার নামক একজন ব্যারিস্টার, তাকে কিভাবে আপ্যায়ন করতেছে এই দৃশ্যটা আপনারা দেখলেন। অর্থাৎ সারা বাংলাদেশের সর্বত্র একটা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এরা যেভাবে ধ্বংসটা করেছে। বানিয়াচং থানাকে আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। চলতি বছরের শুরুতে থানায় বসে এমন বক্তব্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহাদি হাসান। এবার সেই মাহাদিকেই নিরাপত্তার জন্য আশ্রয় নিতে হয়েছে থানা পুলিশের কাছে। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে মাহাদি দাবি করেন ছাত্র দলের কর্মীরা তার উপর হামলার উদ্দেশ্যে ধাওয়া করেছে। লাইভে দেখা যায় আতঙ্কিত অবস্থায় তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটে যাচ্ছেন হবিগঞ্জ থানার দিকে। এক পর্যায়ে থানার ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্য চান তিনি। ফেসবুক
ফেসবুক লাইভে মাহাতি বলেন, ছাত্রদল আমার উপর অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? লাইভের শেষ দিকে তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে ডক্টর ইউনূসের ক্যাবিনেটে যারা ছিল, আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, চিন্তক ফরহাদ মাজহারের স্ত্রী ফরিদা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সবাই বলতেছেন যে একটা কিচেন ক্যাবিনেটে সব সিদ্ধান্ত হতো, আমি কিছু জানতাম না। সর্বশেষ আলী ইমাম মজুমদার, তথাকথিত সুশীল, তিনিও বলছেন যে একদিন মাত্র আমি গিয়েছিলাম আর জানতাম না। আর মাস্টার মাইন্ড মাহফুজ বলতেছেন, জীবন বাঁচাতে চুপচাপ করে আসি, তারপর তো আমাকে কেউ ছাড়ছে না। আর যে হবিগঞ্জের দাম্ভিকতা করা বেয়াদব, চার্টার্ড বেয়াদব, যে বলতো যে এই থানায় সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, এই থানায় আমি আগুন দিয়েছি, থানায় ওসির টেবিলে পা তুলে তিনি এখন চিৎকার করে বলতেছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ক্রমান্বয়ে সবাই এখন বাঁচার জন্য হাহাকার করতেছেন, কারণ দেশটাকে তো ধ্বংস করছেন। লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সহ এত অন্যায় করেছেন যে তাদের পাপের বোঝা এত হয়েছে যে এখনই বাঁচার জন্য নানাভাবে আকুতি মিনতি করছেন আর বলছেন, আমরা কিছু জানতাম না, আমরা কিছু জানতাম না, আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি কিছু জানতাম না। এসব কথায় রক্ষা হবে? রক্ষা হবে না। ওই যে একজন অত্যন্ত গরিব মহিলা বললেন, এদের ছবি দেখিয়ে বললেন, এদেরকে মেরে শুটকি মাছ করে গণভবনে টাঙিয়ে রাখতে হবে, যাতে মানুষ টিকিট কেটে এদের দেখতে চায় যে দেশ ধ্বংস করা এই মানুষগুলো কারা ছিল। দেখি দুই একটা কমেন্টস পড়ি। কেমন আছেন? ভালো আছি, এটি আছে ঢাকা এবং কি জয়গুরু, সব ঠিক আছে, থ্যাংক ইউ, অসাধারণ, জি থ্যাংক ইউ, আই উইল বি, জিন্দাবির খেলা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, জি হ্যাঁ। ফরিদ ভাই, আপনি ত্রিপুরা থেকে আপনার টকশো দেখি, ধন্যবাদ। আমি নাম পড়তেছি না, আপনাদের কমেন্ট পড়তেছি। যে মানে কে, আচ্ছা কি ওয়াটটা, এটা একটা পারমাণবিক ধ্বংসলীলা, ব্যাসার্ধ ধরে রাখেন মাত্র 20 কিলোমিটার, এরই আরো বেশি চীনের জন্য। যে দেখি লেখছেন আমেরিকা চীনের জন্য। ফরিদ সাসা ত্রিপুরা কি, ওই ইংরেজি লেটার পড়তে পারি না ভাই, ইংরেজি লেটারে বাংলা পড়া কঠিন কাজ। তারপর কি, ভারত একটা যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে, পাকিস্তান না, পাকিস্তানের বিপক্ষে না, পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতো ভারতে ওইটার উপর প্রতিদ্বন্দ্বী মনে করে না। এটা আপনার সাথে একমত না স্যার। আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, সত্যি বলতে আপনার বিশ্লেষণ করে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনার অনেক পূর্বাভাস মন্তব্য পরবর্তী বাস্তব মিলে গেছে, জি থ্যাংক ইউ। পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ার্ডগুলো 1 কিলোটনের থেকে শুরু, আর ভারতের 200 কিলোটনের। পাকিস্তানের প্রসঙ্গ আনি নেই, হ্যাঁ ভয়াবহ, এর পরিণতি ভয়াবহ। শুধু নিউক্লিয়ার ওয়ারহেড না, 4টি প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে ভারত, নিউক্লিয়ার ওয়ারহেড বাড়ানো, নিউক্লিয়ার মেরিন, হ্যাঁ সব ওই যে বলছি, পানিপথেও তারা প্রস্তুতি নিচ্ছে, মাটির নিচে, পানির নিচে। যে বাংলাদেশ জানে, বাংলা ইংরেজি অক্ষরে বাংলা পড়া যায় না ভাই। আপনার মতে ভারতের ট্যুরিস্ট ভিসা কবে না? এটা আলাদা বিষয় বলবেনি। ট্যুরিস্ট ভিসা দিয়ে কি বাংলাদেশের মানুষ কেন যাবে এখানে? এরা সারাদিন গালি দেয় ভারতের, নির্লজ্জ বেহায়ারা যাবে কেন? ক্লাস্টার মিসাইল নিজস্ব প্রযুক্তি করে তুলেছে এবং ইস্টার্ন নতুন করে তুলেছে। আগামী 2 বছরের লক্ষ কোটি টাকার উপর ডিফেন্স ডেলি বাজেট হয়ে গেছে, জি বাজেট হচ্ছে। ফরিদ ভাই, পাকিস্তানের সব নিউক্লিয়ার বমগুলি পারভেজ মুশারফ ইউএস এর কাছে দিচ্ছে না, আর কারে দিচ্ছে জানি না, তো অনেকেরই দিয়ে দিচ্ছে। মানে সত্যি আপনার বিষয় ভালো লাগে, আপনার অভিজ্ঞতার উপর ভরসা করে একটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনার মতে ভারতের টুইট বিষয় দিবে স্যার। নতুন রাষ্ট্রদূত আসছে তো, কিছুদিনের জন্য দিবে, দিয়ে আবার বন্ধ করে দিবে, এরকম ঘটবে। আর এবার ট্যুরিস্ট ভিসা দিলে বাংলাদেশিরা যে ভারতে যাবে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। ভারতীয়রা বাংলাদেশের সাথে খারাপ ব্যবহার করবে, সম্পর্ক আরো খারাপ হবে আমার ধারণা। ব্যবসায়ী তো বন্ধ, বর্ডার দিয়ে ব্যবসা হয় না এখন। ব্যবসা চললে তো আমিই তো ব্যবসা করতাম এখন। ভারতের সাথে বড় কোনো ব্যবসা হয় না, আপনি কোনো কিছু রপ্তানি করতে পারবেন না ভারতে বেনাপোল বন্দর দিয়ে। ধন্যবাদ।
স্যার সত্যি বলতে কি আপনার বিশ্লেষণগুলো খুব ভালো লাগে। আপনার অভিজ্ঞতার একটা মিসাইলের 6 থেকে 12 টন বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যুদ্ধাভাস, বিভক্তের গন্ধ পাচ্ছে আবাস ও বাংলাদেশ বিভক্তের গন্ধ পাচ্ছি। কেমন আছেন? অনেকদিন ধরেই আপনার ভিডিওগুলো আমি দেখি, আজ প্রথম কমেন্ট। আপনাকে অনেক শুনছি, ধন্যবাদ। আপনি